নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো আছো। তো আজকের যে ভিডিওতে তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করবো তো সেটি এমটিএস 2022-এর প্রিভিয়াস ইয়ার জিএস মানে জেনারেল স্টাডিজের প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো সেটা অবশ্যই যেগুলো শিফট 1-এ এসেছিল 2022-এর প্রিভিয়াস ইয়ারে এমটিএস এর প্রশ্নে। তো যা এখানে এমসিকিউ বেসড প্রশ্নই থাকবে, তো তার সাথে অ্যাডেড ইনফরমেশনও থাকবে। তো এই প্রশ্নগুলো থেকে তোমাদের কি হেল্প হবে, যে আপকামিং যত আর কি তোমাদের এসএসসির এক্সাম আসবে, তো এসএসসির যে এমটিএস, তারপরে আরো যারা সিজিএল দাও, 10+2 দাও, তাদের ক্ষেত্রে কি হবে, এই প্রশ্নগুলো হেল্প করবে। তো কি টাইপের এসএসসি কভার করে সেই সবগুলো সম্বন্ধে তোমরা অবগত হতে পারবে। তো যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, এবং এরকম ভিডিও আপকামিং আরো যে প্রিভিয়াস এর প্রশ্নগুলো আসছে তো সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। এবং অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকেও ফলো করে দেবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটিকে বেশি বেশি করে, এবং অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবে, ঠিক আছে? আর কিছু প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে, তাহলে কি আমি নেক্সট ভিডিওতে সেটাকে নিয়ে আলোচনা করার একটা কি বলবো জানতে পারবো যে তোমাদের কি কি কোয়ারিজ আছে। আচ্ছা, তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে। ফার্স্ট প্রশ্ন বলেছে কি, দেখো ইংরেজিতে আছে, আমি বাংলায় বলে দেবো, চিন্তা নেই। হুইচ অফ দি ফলোইং স্টেট অফ ইন্ডিয়া উইল হোস্ট দি 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ? 2023-এর মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, মানে তখন যে এক্সাম হচ্ছিল, তো সেই হিসেবে যেহেতু 2022-এ হয়েছিল, তো 2023-এ ওয়ার্ল্ড হকি চ্যাম্পিয়নশিপ মানে ওয়ার্ল্ড হকি যে হকি ওয়ার্ল্ড কাপ যে হয়েছিল, তো সেটা 2023-এ হওয়ার কথা ছিল। তো সেই কারণে সেটাকে কিন্তু আমরা ভবিষ্যতের যেটা আপকামিং প্রশ্ন হিসাবে করেছে আর কি, যে আপকামিং কোথায় হতে চলেছে, কারেন্ট অ্যাফেয়ার্সই বলতে পারো। তো সেটা আমাদের কিন্তু এই বছরও কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেই আসতে পারে, যে 2023-এ কোথায় হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল। তো তার জন্য তোমরা এটা কিন্তু অবশ্যই প্রশ্নটাকে জেনে রাখবে। তো এখানে অ্যাডেড ইনফরমেশনও আছে, আমি তোমাদেরকে সেটাও বলে দেবো। তো দেখো 2023-এ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? ভারতে। তো এটা অবশ্যই অপশন হয়ে যাবে কি, ওড়িশাতে। ওড়িশাতে অনুষ্ঠিত হয়েছিল। আর এটা কততম এডিশন ছিল আর কি 2023-এ যেটা হয়েছে? 15th এডিশন। 15th এডিশন ছিল ভুবনেশ্বর আর রৌরকেল্লাতে হয়েছিল, ঠিক আছে? এখানে টিম ছিল 16টি, পার্টিসিপেট করেছিল। চ্যাম্পিয়ন কে হয়েছিল? জার্মানি। আর রানার আপ হয়েছিল বেলজিয়াম। তো দেখো এখানে কতগুলো ইনফরমেশন দিলাম। 2023-এ যে হকি ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটা হয়েছিল 5th এডিশন। আর উড়িষ্যাতে হয়েছিল, উড়িষ্যার কোথায়? ভুবনেশ্বর রাউরকেল্লাতে হয়েছিল। টিম পার্টিসিপেট করেছিল 16টি। চ্যাম্পিয়ন হচ্ছে জার্মানি আর রানার্স আপ বেলজিয়াম। এই হকি নিয়ে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, আমরা পরবর্তীতে দেখছি সেটা, অবশ্যই সেটাও ইম্পর্টেন্ট। তো খেলা থেকে প্রশ্ন থাকছে, কারেন্ট রিলেটেড খেলাগুলোকে তোমরা অবশ্যই কভার করবে। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, হু অ্যামং দি ফলোয়িং পার্সোনালিটিস, মানে কোন ব্যক্তিত্ব নিচের মধ্যে উল্লেখিত কোন ব্যক্তিত্ব অ্যাফেকশনেট মনিকার এর দ্বারা পরিচিত নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত আর কি, যিনি 2022-এ মানে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এটাই বলতে চাইছে। তো কোন ব্যক্তিত্ব? এখানে দেখো অপশন দিয়েছি কি, লতা মঙ্গেশকর, সরোজ খান, অভিলাষী প্যাটেল, আরেকটা হচ্ছে কি তরলা যোশী। ইনি দেখো এখানে কি হয়ে যাবে, অপশন হয়ে যাবে সঠিক লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরকেই ভারতের নাইটেঙ্গেল বলা হয়। সরোজ খান কিন্তু একজন কি ডান্স কোরিওগ্রাফার, ঠিক আছে। অভিলাষী পাটিল সাউথ মহারাষ্ট্র ফিল্ম আর বলিউড ফিল্মের সাথে যুক্ত রয়েছে, এটা আমি এটা আমার মনে পড়লো এখন। আর তরলা যোশী হচ্ছে তোমার ডান্স, আর এটা হচ্ছে কস্টিউম ডিজাইনার। এটা আমি কস্টিউম ডিজাইনার, তোমরা তাও এটা একটু দেখে নেবে, কস্টিউম ডিজাইনারই হবে তরলা যোশী, ঠিক আছে। তো লতা মঙ্গেশকরকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, শিবকুমার শর্মা অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইনস্ট্রুমেন্ট? শিবকুমার শর্মা কোন ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত, মানে শিবকুমার শর্মা কোন ইনস্ট্রুমেন্টকে বাজায়? সিতার, সন্তুর, নাদস্বরম নাকি ঢোলক?
দেখো এখানে দুটো অপশন সিতার আর সন্তুরের মধ্যে অনেকের ডাউট হয়। তো দেখো এখানে যিনি দেখো বাজাচ্ছেন শিবকুমার শর্মা, যিনি বাজাচ্ছেন কি বাজাচ্ছেন সন্তুর। সন্তুরটা দেখতে কিরকম, সন্তুর কিন্তু দেখতে এই যে এই বাক্সটার মতো, যার উপরে অসংখ্য তার থাকে, তাকে দুটো স্টিক টাইপের একটা মেটাল টাইপের কিছু আছে, সেটা দিয়ে বাজাতে হয়। দেখো এখানে আরেকটা জিনিস আছে, এ দেখো বাঁশির মতন দেখতে, এটা কিন্তু এটাকে বলা হয় কি নাদস্বরম। ঢোলক আমরা জানি, ঢোলক দেখতে ঢোলের মতনই, আমরা যেটাকে ঢোল বলি সেটাকে ঢোলক বলা হয়। আর সিতার আর কি সরস্বতী যে বীণা আমরা বলি, বীণাই দেখতে, বীণাকেই সিতার বলা হয়। তো সন্তুর কে বাজায় শিবকুমার শর্মা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি শিবকুমার শর্মা সন্তুর এই ইনস্ট্রুমেন্টটির সাথে যুক্ত। তা আশা করি বোঝা গেল। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ কোনার্ক ডান্স ফেস্টিভ্যাল সেলিব্রেট। দেখো সোজা প্রশ্ন, কোনার্ক ডান্স, কোনার্ক কোথায়, ওড়িশাতে অবস্থিত। কোনার্ক টেম্পল আমরা জানি ওড়িশাতে অবস্থিত। কোনার্ক ডান্স ফেস্টিভ্যাল কোথায় হবে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 2 ওড়িশা। ঠিক আছে, এটা কিন্তু ইজি। দেখো কর্ণাটকের আমরা একটা ডান্স মনে রাখি, এটা আসানোর সময় ইয়াকসা গানা, কিন্তু কর্ণাটকের একটা ডান্স ফর্ম অনেক সময় আসে প্রশ্নে। ঝাড়খণ্ডের অনেক ডান্স আছে, তার মধ্যে কটা মনে রাখি আমরা, ঝুমের, ডোমকচ, পেইকি, ছৌ ডান্স ঝাড়খণ্ডে হয়, ছৌ ডান্সও হয়। আবার রাজস্থান উড়িষ্যাতেও দেখতে পাওয়া যায় ছৌ ডান্স। ঠিক আছে, রাজস্থানে কি আছে, রাজস্থানের আছে তোমার, রাজস্থানে আছে ঘুমার, এটা খুব প্রশ্ন আসে, ঘুমার রাজস্থানে। গৌরী, ভবানী, ভাবাই আর চাকরিটা আসে। চাকরি রাজস্থানে, চাকরি ঘুমার, এই দুটো কিন্তু রাজস্থানে, এইখান থেকে প্রশ্ন আসে। উড়িষ্যাতে তোমার ছৌ ডান্স আছে, উড়িষ্যাতে ছৌ ডান্সও হয়। আবার কি রাভানা ছায়া আর যাত্রা, এগুলো কিন্তু উড়িষ্যাতে আছে, এগুলো মনে রাখবে। ঠিক আছে, তো উড়িষ্যাতে এটাকে কোনার্ক ডান্স ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়েছে, এই উড়িষ্যাতে আর কি হয় কোনার্ক ডান্স ফেস্টিভ্যাল। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে হুইচ অফ দি ফলোইং স্টেটস হ্যাজ 2 হাউসেস ইন ইটস স্টেট লেজিসলেচার। নিম্নোক্ত কোন রাজ্যে, তার রাজ্যের যে কক্ষ রয়েছে তার দুটি লেজিসলেচার রয়েছে। মানে রাজ্যে আমরা সাধারণত জানি কি বিধানসভা থাকে, একটি কক্ষ থাকে, যেমন সেন্ট্রালে কি থাকে লোকসভা এবং রাজ্যসভা দুটি কক্ষ থাকে। তো সেরকমই আমাদের কিছু কিছু রাজ্যে, মানে ভারতের 6টি রাজ্যে মূলত ডাবল কক্ষ মানে ডুয়াল হাউস থাকে, 2 হাউসেস থাকায় সেই লেজিসলেচারে, স্টেট লেজিসলেচারে। তো সেটা কোন রাজ্য, তাহলে আমরা জেনে নিই কোন 6টি রাজ্যে স্টেট লেজিসলেচার দুটি কক্ষের। এক হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ, 2 বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ইউপি। দেখো খুব সোজা, আমরা যদি সোজাভাবে মনে রাখার চিন্তা করি, তাহলে দেখো বিহার আর উত্তরপ্রদেশ দেখো পূর্বে একসাথেই ছিল, বিহার উত্তরপ্রদেশকে আমরা একসাথে রাখবো। আর এদিকে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশকে যদি আমরা একসাথে রাখি, তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ আগে একসাথেই ছিল। আর এদিকে কর্ণাটক আর মহারাষ্ট্র, কর্ণাটক মহারাষ্ট্রটাকে আলাদা মনে করলাম, বিহার উত্তরপ্রদেশ আর তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ। তো এই 6টি রাজ্যে কি ডুয়াল হাউস মানে 2 কক্ষ, 2 হাউসের স্টেট লেজিসলেচার রয়েছে। তো আমাদের এই সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র, অপশন 2। এই রাজ্যে দুটো হাউস কক্ষ স্টেট লেজিসলেচার রয়েছে। বোঝা গেল। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, 6 নম্বর প্রশ্নে বলেছে হুইচ অফ দি ফলোইং ইজ দি অনলি লার্জ রিভার ইন দি ইন্ডিয়ান ডিজার্ট। মানে ভারতীয় মরুভূমিতে কোন নদীটি সব থেকে বড় নদী বলেছে। তো এটা সব অপশন হয়ে যাবে অপশন 3 লুনি রিভার। লুনি রিভার অন্তর্বাহী নদী, সেটা কি কোনো সমুদ্রে গিয়ে পড়েনি বা কোনো নদীর উপনদী নয় বা কোনো নদীতে গিয়েও পড়েনি, এটাই বলতে চেয়েছে। লুনি নদী অন্তর্বাহী নদী, আর লুনি নদী সেই ভারতের যে ডিজার্টে সব থেকে লার্জ রিভার। ঠিক আছে, সেটা সেই ডিজার্টে গিয়ে কিন্তু মিশে গিয়েছে, এই জন্য একে অন্তর্বাহী নদী বলা হয়। আর দেখো কোশি রিভার কোথায় অবস্থিত, কোশি রিভার উত্তরাখণ্ড ইউপিতে অবস্থিত।
উত্তরাখণ্ড আর ইউপির উপর দিয়ে গেছে আর কি, ঠিক আছে। আর বেতোয়া রিভার হচ্ছে মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ, আর বেনাস রিভার হচ্ছে রাজস্থানের, ঠিক আছে। বেনাস রিভার কি চম্বলের কিন্তু চম্বল নদীর উপনদী, চম্বল নদীর উপনদী, ঠিক আছে, এটা মনে থাকবে। তো লুনি রিভার যেটা হচ্ছে ভারতের ডিজার্টের সব থেকে বড় রিভার শুধুমাত্র। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, হুইচ কান্ট্রি ওন 2018, এই যে দেখো হকি ওয়ার্ল্ড কাপ 2018 হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল। দেখো এটা একটা আনএক্সপেক্টেড 2018 কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এরকম তোমরাও কিন্তু অবশ্যই মনে রাখবে, 2 বছর 4 বছর আগের স্পোর্টস গুলো জানিয়ে দেবে, স্ট্র্যাটেজি হিসেবে দিয়ে দিতে পারে। তো 2018 যে FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ সেটার কে জয়লাভ করেছে। অপশন দেখো, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড নাকি স্পেন। এটা কি হয়ে যাবে, বেলজিয়াম। দেখো বেলজিয়াম কিন্তু 2023-এ 2023-এ কিন্তু বেলজিয়াম কি রানার আপ হয়েছে, আর জার্মানি হয়েছে ওন। আর 2018-তে কিন্তু বেলজিয়ামই জিতেছিল, ঠিক আছে। এটাও কোথায় হয়েছিল, ভুবনেশ্বর, ঠিক আছে। আর এই সময় রানার আপ হয়েছিল নেদারল্যান্ড, ঠিক আছে। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, হু ইজ দি অথার অফ বুক মোদি গভর্নমেন্ট নিউ সার্চ অফ কমিউনালিজম। তো কে লিখেছেন এই বইটি। তো এটি হবে দেখো কমিউনালিজমের সাথে যুক্ত। এটা সোজা তোমরা চলে যাবে কি সীতারাম ইয়েচুরি, তিনি কিন্তু একজন কমিউনিস্ট পার্টির একজন নেতা। তাহলে হু ইজ দি অথার অফ দি বুক মোদি গভর্নমেন্ট নিউ সার্চ অফ কমিউনালিজম, সীতারাম ইয়েচুরি। পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, আইহোল ওয়াজ দি ক্যাপিটাল অফ, মানে কোনটার ক্যাপিটাল। অপশনে কি দিয়েছে, চালুক্যস, পল্লবাস, পান্ডাস অ্যান্ড চোলাস। এটা অপশন সঠিক হয়ে যাবে চালুক্যের ক্যাপিটাল হচ্ছে আইহল। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, হু অ্যামং দি ফলোইং অ্যাডভাইস দি পলিসি ডক্ট্রিন অফ ল্যাপস, মানে সত্যবিলোপ নীতির উদ্ভাবক কে শুরু করে। তো একটা অপশন হয়ে যাবে কি, লর্ড ডালহৌসি, লর্ড মাউন্টব্যাটেন নাকি লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ক্যানিং। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহৌসি, যিনি ডক্ট্রিন অফ ল্যাপস অথবা সত্যবিলোপ নীতির প্রবর্তন করেন। তার সময়কাল কত ছিল, 1848 থেকে 1856 সাল পর্যন্ত, ঠিক আছে। তিনি কি ছিলেন, গভর্নর জেনারেল ছিলেন ভারতের। তিনি প্রথম সত্যবিলোপ নীতির প্রবর্তন করেছিলেন। সত্যবিলোপ নীতি কি, যে কোনো দেশীয় রাজা যদি তার স্বাভাবিক উত্তরাধিকারী না রাখতে পারে তার রাজ্য চালানোর জন্য, তাহলে কিন্তু সেই স্বাধীন রাজ্যের সার্বভৌমত্ব ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে নিয়ে আসতে হবে। এটাই ছিল সব মেইন আর কি সত্যবিলোপ নীতির মেইন যে শর্ত, ঠিক আছে। যে সত্যবিলোপ নীতি তাহলে কে করেছেন, লর্ড ডালহৌসি। তিনি 1848 থেকে 1856 সাল পর্যন্ত ছিলেন। এবং 1857 সালে তার সময়কাল থেকে কিন্তু সিপাহী বিদ্রোহের একটা বীজ, মানে একটা যে সিপাহীদের উপর অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা কিন্তু আসতে থাকে। তো তারপরে সেটাকে তিনি যেই ভারতের যে গভর্নর জেনারেল পদ থেকে পদত্যাগ করার পরেই কিন্তু 1857 সালে এই সিপাহী বিদ্রোহের শুরু হয়, মূল অফিসিয়ালি বলতে পারো সেটাকে। তো তার সময়কাল থেকে এই সিপাহী বিদ্রোহের একটা বীজ বপন চালু হতে থাকে তার এই কর্মকাণ্ডের কারণে, ঠিক আছে। তো লর্ড ডালহৌসি কি ডক্ট্রিন অফ ল্যাপস শুরু করেছেন, আশা করি বোঝা গেল। তো এটা খুব আসে এক্সামে। এটা দেখো পরবর্তী প্রশ্ন, তানকেশ্বর হাজারিকা বরবায়ন received the Sangeet Natak Academy Award for the year 2018 for his contribution to which classical dance of India। তো কোন ক্লাসিক্যাল ড্যান্সের কন্ট্রিবিউশনের কারণে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড তানকেশ্বর হাজারিকা বরবায়ন রিসিভ করেছে। এটা কি সঠিক অ্যান্সার, দেখো অপশন কি বলছে, কুচিপুড়ি, ভারতনাট্যম, সত্রিয়া নাকি কত্থক। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি সত্রিয়া। সত্রিয়া হচ্ছে কি একটা আসামিজ ডান্স, ঠিক আছে। আর তানকেশ্বর হাজারিকা বরবায়ন তিনিও আসামেরই ব্যক্তি। তো এর সাথে রিলেটেড করে তোমাদের জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। আর 2022-23-এরও কিন্তু এই সাতারিয়াতে একজন পেয়েছে, তার নাম কে, হরি বোরা বারবায়ন। দেখো একই টাইটেল, হরি বোরা বারবায়ন। তো বোঝা গেল। আর সেটা
যে 2022-23-এর সেটা হয়েছিল সেরেমনি 2022-এর 6 মার্চ বিজ্ঞান ভবন নয়াদিল্লিতে হয়েছিল এই অনুষ্ঠান। ঠিক আছে, তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, হুইচ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চড ওয়ান হেলথ পাইলট প্রজেক্ট ইন এপ্রিল 2022? এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? দেখো অপশনগুলো আগে জেনে নিই, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স নাকি ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি নাকি ডিপার্টমেন্ট অফ ফার্মাকিউটিক্যালস নাকি ডিপার্টমেন্ট অফ কমার্স। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারি। এই ডিপার্টমেন্টে কি করেছিল, দি গভর্নমেন্ট ইন্ডিয়া লঞ্চ কি ওয়ান হেলথ পাইলট প্রজেক্ট 2022-এ করেছিল। এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো একটু জেনে রাখলে কোনো ক্ষতি নেই। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। আর্টিফিশিয়াল ইকোসিস্টেম মানে মানুষের দ্বারা তৈরি একটি ইকোসিস্টেম নিচের কোনটি? গার্ডেন হবে, ফরেস্ট হবে, লেক হবে নাকি পন্ড হবে? দেখো ফরেস্ট, লেক, পন্ড এটা মানুষের দ্বারা তৈরি নয়, এটা প্রকৃতির দ্বারাই অটোমেটিক্যালি সৃষ্টি। তো দেখো গার্ডেন হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। গার্ডেন কে তৈরি করে? মানুষের দ্বারা তৈরি। গার্ডেনকেই বলা হয় এক্সাম্পল আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। তো পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে হুইচ অফ দি ফলোইং সাবস্টেন্সেস ইজ ইনসলিউবল ইন ওয়াটার। জলে কোন দ্রবণটি মানে দ্রবণীয় নয়, কোন পদার্থটি? দেখো নিচে অপশন দিয়েছে সল্ট, সুগার, চক পাউডার নাকি মিল্ক। দেখো সল্ট জলে গুলে যায়, সুগারও জলে গুলে যায়, মিল্কও জলের সাথে মিশে যায়। তো এখানে অপশন একটাই রইলো কি চক পাউডার, যাকে জলে দ্রবণীয় নয়। 15 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স আর দেয়ার ইন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ অফ মার্চ 2022? 2022-এর মার্চের অনুযায়ী ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটি মানে নৈতিক কর্তব্যের সংখ্যা কতগুলি, এটাই বলতে চেয়েছে। তো এটা অপশন দেখো কি বলেছে, অপশন 1 নম্বরে দিয়েছে 5টি, 11টি, 9টি নাকি 3টি। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 2, 11টি। তো 11টি ফান্ডামেন্টাল ডিউটিস ভারতীয় সিটিজেনদের পালন করা উচিত, মানে করতে হবে এরকম বলে সংবিধানে লেখা রয়েছে, সেটা 2022-এ মার্চ মাস অব্দি। ঠিক আছে, এটি প্রথমত কি 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্যের বা মৌলিক দায়িত্বের কথা বলেছিল, এবং 2002 সালে সেটা কিন্তু 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করেছে, আরো একটি যুক্ত করেছে মৌলিক কর্তব্য। আর সেই একটি মৌলিক কর্তব্যের নাম কি? শিক্ষার অধিকার। তো কি 14 বছর পর্যন্ত সকলকে শিক্ষা প্রদান করতে হবে, এটাই সেখানে অঙ্গীকার দেওয়া রয়েছে। ঠিক আছে, শিক্ষার অধিকার, হ্যাঁ শিক্ষার অধিকার এটা কথা বলা হয়েছে। আর মৌলিক কর্তব্য দিবস এটা কিন্তু পালন করা হয় আমাদের দেশে কি 6ই জানুয়ারি দিনটিকে। 6ই জানুয়ারি দিনটিকে মৌলিক কর্তব্য দিবস বা ফান্ডামেন্টাল ডিউটিস ডে হিসেবে পালন করা হয়। ঠিক আছে, এটা আর্টিকেল, এটা মনে রেখে দাও, আর্টিকেল 15A-তে রয়েছে। ঠিক আছে, 15A-তে রয়েছে আর্টিকেল মৌলিক ফান্ডামেন্টাল ডিউটিসের কথা। তো জানতে পারলে কত, 1976 সালে কিন্তু প্রথম 42 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 10টি প্রথমে চালু হয়েছিল, ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়েছিল। আবার 2002 সালে 86 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে, যেখানে 14 বছর বয়সী সকলকে অবশ্যই শিক্ষা প্রদান করতে হবে এমন কথা উল্লেখ করা হয়েছে। আর সেটা আর্টিকেল কততে উল্লেখ করেছে? 15 ভারতীয় সংবিধানের 15। আর 6ই জানুয়ারি দিনটিকে ফান্ডামেন্টাল ডিউটিস ডে হিসাবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ইন হুইচ বুদ্ধিস্ট সাইটস অফ ইন্ডিয়া, ভারতের কোন বুদ্ধিস্ট সাইটসে গৌতম বুদ্ধ প্রথম প্রিচ দি ধার্মার প্রিচ দিয়েছিলেন করেছিলেন? তো এখানে কি হয়ে যাবে, কৃষ্ণনগর, বারাবর কেভস, আর বৌদ্ধগয়া নাকি সারনাথ। এটা অপশন হয়ে যাবে কি, সঠিক অপশন হয়ে যাবে সারনাথ। সারনাথ উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে সারনাথ কি মেনলি বারাণসী যে আছে, বারাণসীর থেকে 10 কিলোমিটার নর্থ ইস্টে অবস্থিত। তো সারনাথে প্রথম গৌতম বুদ্ধ তার প্রথম ধার্মার পিচ দিয়েছিলেন। তো দেখো প্রথমে তার পরবর্তী প্রশ্নে কি বলেছে, দি ট্রিটি অফ লাহোর ওয়াজ সাইন, মানে লাহোরের ট্রিটি কবে সাইন হয়েছিল? 1846-এ। আর সেটা কাদের মধ্যে হয়েছিল? ব্রিটিশ এম্পায়ার এবং কার মধ্যে? মহারাজা খড়ক সিং নাকি মহারাজা চান্দকর নাকি মহারাজা রঞ্জিত সিং নাকি মহারাজ দুলীপ সিং? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি মহারাজা দুলীপ সিং এর সাথে ব্রিটিশ এম্পায়ারের
এই ট্রিটি হয়েছিল, লাহোর ট্রিটি, যা 1846 সালে হয়েছিল। দেখো এটা প্রত্যেকটা পয়েন্টকে তোমরা মনে রাখবে। 1846 সালে কিন্তু ওই ট্রিটি অফ লাহোর হয়েছিল। এটাও প্রশ্ন হয়ে যেতে পারে যে ব্রিটিশদের সাথে মহারাজা দুলীপ সিং এর যে লাহোর ট্রিটি হয়েছিল সেটা কত সালে হয়েছিল? 1846 সালে হয়েছিল। তো এইভাবে অল্টারনেট করে তোমরা মাথায় রাখবে, যে কোনো টাইপ ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, অন্তোদয় অন্ন যোজনা বা AAY ওয়াজ লঞ্চড বাই দি গভর্নমেন্ট টু ফাইট, মানে কিসের বিরুদ্ধে লড়াই করার জন্য এই অন্তোদয় অন্ন যোজনাকে লঞ্চ করা হয়েছিল? আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন নাকি পপুলেশন গ্রোথ? দেখো অন্ন যোজনা, অন্ন মানে জানি কি আমরা খাবারের জন্য। তো খাবার একটা সাধারণ মানুষের জন্য মূল তার আর কি নিড কি থাকে? খাদ্য, বাসস্থান। তো এখানে দেখো, তো সেটা কিসের জন্য? দূরীকরণের জন্য। মেন দারিদ্রতাকে দূরীকরণের জন্য, মানে দরিদ্রদেরই বেশি, যারা দরিদ্র সীমার নিচে রয়েছে, তো তাদের জন্য কি মূল লক্ষ্য হচ্ছে কি খাবার প্রদান করা এবং বাসস্থান প্রদান করা, ছাদ প্রদান করা। তো এর জন্য অন্তোদয় অন্ন যোজনা, অন্তোদয় যোজনার মাধ্যমে মেনলি কি তাদেরকে ফুড প্রদান করা হয়, খাবার প্রদান করা হয় রেশন ব্যবস্থার মাধ্যমে। তো সেটা অপশন সঠিক হয়ে যাবে, অপশন 2 পোভার্টি। অন্তোদয় অন্ন যোজনার মাধ্যমে এই যে অন্তোদয় অন্ন যোজনা লঞ্চ করা হয়েছিল সেটা সরকার এই দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করার জন্য করেছিলেন। এটি সর্বপ্রথম কোন রাজ্যে হয়েছিল? সর্বপ্রথম কিন্তু BPL তালিকাভুক্ত করা হয়েছিল, আর সেটা রাজস্থানে করা হয়েছিল 2000 সালে। ঠিক আছে। আর এখন বর্তমান সরকার সেটা অন্তোদয় অন্ন যোজনার আওতায় নিয়ে এসেছে, এবং তার মাধ্যমে কি হয়, তাদেরকে একটি কার্ড দেওয়া হয়, স্পেশাল কার্ড দেওয়া হয়, যার মাধ্যমে রেশনের মাধ্যমে তাকে গম দেওয়া হয় 3 টাকা প্রতি কেজি, রাইস দেওয়া হয় 2 টাকা প্রতি কেজি, আর সুগার দেওয়া হয় 18 টাকা প্রতি কেজি এই দরে, যদিও বর্তমানে তা ভারত সরকারের দ্বারা ফ্রিতে প্রদান করা হচ্ছে। তো দেখো পরবর্তীতে কি বলেছে, হোয়াট ইজ দি সেক্স রেশিও অফ ইন্ডিয়া অ্যাজ পার সেন্সাস 2011? মূলত সেন্সাস কি 10 বছর অন্তর অন্তর হয়। 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় করোনার কারণে কি সেটা বন্ধ হয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে। বলা হচ্ছে যে 2026-এ সেটাকে পুনরায় অনুষ্ঠিত করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই 2011 সেন্সাস অনুযায়ী প্রশ্ন আসছে। দেখো তার জন্য সেটা আমাদের জেনে রাখা ভালো যে 2011 সেন্সাস অনুযায়ী ভারতের সেক্স রেশিও কত রয়েছে। এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 1ই হয়ে যাবে কি 940 ফিমেলস পার 1000 মেল, মানে 100 জন পুরুষের মধ্যে 940 জন মহিলা রয়েছে 2011 সেন্সাস অনুযায়ী। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, স্যাম টক্স অ্যাবাউট অ্যান এক্সাম্পল অফ অ্যান ইগনিয়াস রক, হুইচ অফ দি ফলোইং ক্যান ইট বি? মানে ইগনিয়াস রকের এক্সাম্পল, উদাহরণ কোনটা বলেছে, এটাই বলেছে। এটা এমনি একটা সেন্টেন্স দিয়ে বলেছে, এক্সাম্পল দিয়েছে স্যাম। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইগনিয়াস রকের উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। ব্যাসল্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্নে কি বলছে, দি ফিনান্সিয়াল ইয়ার ইন দি ইন্ডিয়ান ইকোনমি রানস ফ্রম। ফিনান্সিয়াল ইয়ার মানে যেটা অর্থবর্ষের কথা আমরা বলি। তো অর্থবর্ষ কত তারিখ থেকে পালন করা হয় বা কত তারিখ পর্যন্ত গিয়ে শেষ হয়? তো সেটা দেখো 1 জানুয়ারিতে কি শুরু হয় না, 1 জানুয়ারিতে কিন্তু শুরু হয় না। যেটা আমাদের নিউ ইয়ার পালন করা হয় সেই তারিখে কিন্তু অর্থবর্ষ চালু হয় না। 1 এপ্রিলও হয় না এবং 1 জুনেও হয় না। এটা হয় কি 1 এপ্রিল থেকে, 1 এপ্রিলে হয়, কিন্তু তোমার কিন্তু লাস্টটা আবার দেখতে হবে যে 30 জুন রয়েছে, এটা কিন্তু তার জন্য হচ্ছে না। সেকেন্ড অপশন তার জন্য হচ্ছে না। এখানে দেখতে হবে কি 1 এপ্রিল টু 31 মার্চ, মানে মার্চে গিয়ে শেষ হয়, আবার 1 এপ্রিল থেকে শুরু হয়। তো এটাকে ফিনান্সিয়াল ইয়ার বলা হয়। ইন্ডিয়ান ইকোনমিতে ফিনান্সিয়াল ইয়ার কি 1 এপ্রিল টু 31 মার্চ। হুইচ অফ দি ফলোইং ইজ দি স্টেট অফ অরিজিন অফ ওড়িশি ড্যান্স ফর্ম? খুব ইজি প্রশ্ন। ওড়িশি ড্যান্স কোন রাজ্যে, আর কি নৃত্য বলতে পারো। তো এটা দেখো ওড়িশি, ওড়িশার সাথে যুক্ত, তা ওড়িশায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওড়িশা রাজ্যের এই ওড়িশি ড্যান্সের অরিজিন। ঠিক আছে। তাহলে দেখো 23 নম্বর প্রশ্নে কি বলেছে, হুইচ অফ দি ফলোইং ট্রেনস অফ ইন্ডিয়া ইজ দি ফার্স্টেস্ট অ্যাজ পার ট্রায়াল রানস অ্যাজ অফ এপ্রিল 2022? 2022 সাল অনুযায়ী ভারতের সব থেকে দ্রুতগামী রেল কোনটি বা ট্রেন কোনটি? বন্দে ভারত এক্সপ্রেস হবে, নাকি মহারাষ্ট্র সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, নাকি হাওড়া রাজধানী এক্সপ্রেস, নাকি হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস? বর্তমান রিসেন্টলি যা ট্রেনের
কথা বলা শোনা যাচ্ছে তা কি বন্দে ভারত এক্সপ্রেস। তো 2022-এর তথ্য অনুযায়ী ভারতের সব থেকে দ্রুতগামী ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তো বন্দে ভারত এক্সপ্রেস সর্বপ্রথম কোন রুটে চালু হয়েছিল? বারাণসী টু নিউ দিল্লি। আবার নিউ দিল্লি থেকে বারাণসীতেও ছিল। আপ অ্যান্ড ডাউন দুটোই ছিল, ঠিক আছে। এটা মনে রাখবে, বারাণসী টু নিউ দিল্লি কিন্তু ফার্স্ট ট্রেন ছিল। 24 নম্বর প্রশ্নে কি বলেছে? গিয়াসউদ্দিন বলবন, যা 1265 থেকে 1286 এটি রুলার অফ দি কি স্লেভ ডাইনেস্টি টুক অফ দি টাইটেল অফ, তিনি কোন টাইটেল, নিম্নোক্ত কোন টাইটেলটিকে অর্জন করেছিলেন? মানে স্লেভ ডাইনেস্টি, দাস বংশের। তো গিয়াসউদ্দিন বলবন স্লেভ ডাইনেস্টির রুলার ছিলেন এবং সে কোন টাইটেল গ্রহণ করেছিলেন? নূর আল দিন লাইট অফ ফেইথ, নাকি নূরমহল লাইট অফ প্লেস, নাকি জিল ই ইল্লাহি শ্যাডো অফ গড, নাকি জাহান পান্না প্রোটেক্টর অফ দি ওয়ার্ল্ড? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি শ্যাডো অফ গড বা জিল ই ইল্লাহি, মানে ভগবানের ছায়া বলে তাকে সম্বোধন করা হয়েছে বা তাকে সে এই টাইটেলটিকে নিয়েছিলেন। তো গিয়াসউদ্দিন বলবনের টাইটেল কি জিল ই ইলাহি, এটা মনে রাখবে, বা শ্যাডো অফ গড। দেখো পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দি কেমিক্যাল ফর্মুলা অফ বেকিং সোডা? বেকিং সোডা ফর্মুলা কি বলছে? বেকিং সোডাকে আমরা কি বলি? সোডিয়াম বাই কার্বনেটও বলি। তো বেকিং সোডাকে আমরা কি বলি? সোডিয়াম বাই কার্বনেট। ঠিক আছে, তো সোডিয়াম বাই কার্বনেট কি? NaHCO3। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি কেমিক্যাল ফর্মুলা অফ বেকিং সোডা NaHCO3। NH4Cl এটা কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। Na2CO3 কি? সোডিয়াম কার্বনেট। এটা কিন্তু বাইকার্বনেট না, হ্যাঁ, সোডিয়াম কার্বনেট। আর CaSO4 ক্যালসিয়াম সালফেট, সিয়াম সালফেট। তো একটু মনে রাখবে, CaSO4 ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3, আর যখন Na আর CO3 এর মাঝখানে H এসে যায় তখন কিন্তু বাইকার্বনেট, এটাকেই বলা হয় কি বেকিং সোডা। তো এই 25খানা প্রশ্নই 2022-এর যে MTS প্রিভিয়াস ইয়ারে জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো এসেছিল। তো এর মধ্যে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে তো সেগুলো বাদ দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স 2খানার মতন ছিল, তো সেগুলোর মধ্যেও দেখো কিছু স্ট্যাটিস্টিকের মতন এসে যেতে পারে, সবগুলো তোমরা জেনে রাখবে। আর এর ইনফরমেশনগুলো যেগুলো দিলাম, তো দেখো সব মনে না থাকলেও রিভাইজ দেওয়ার মাধ্যমে কি হয়, সেটা ব্রেনের মধ্যে যদি গেঁথে যায় বা একবার পড়ে নিলে কি হবে, এক্সামে যদি অপশনও দিয়ে দেয় তখন অটোমেটিক্যালি মাইন্ডে সেটা এসে যায়, তো সেভাবে অ্যান্সার দেওয়া সম্ভব হয়। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ লাগবে এবং তোমাদের উপকারে লাগবে, এবং পরবর্তীতে এরকম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেট আরো নিয়ে আসবো। তো চলো, আমাদের চ্যানেলে আরো অন্যান্য ভিডিও আসে, ম্যাথ আছে, সায়েন্সের ক্লাস আসছে, তো সেগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।